স্থানীয় ফার্স্ট এইড সেন্টারে সাহায্যকল্পে পাড়ার ছেলেরা একটা বক্সিং প্রতিযোগিতা খুলেছিল। আমাকে এসে ধরল নাম দেওয়ার জন্য। নাম দিলে নাকি টাকা দিতে হবে না। আরও লোভ দেখালো আমায়, টাকা লাগবে না অথচ নাম হবে। এরকম মোকা কেউ ছাড়ে? এমন বোকা কেউ আছে? রৌপ্য দুর্যোগ নেই অথচ সুবর্ণ সুযোগ, এবং নিজের মোকামে বসে এহেন প্রলোভন দমন করা সকলের পক্ষেই শক্ত। কাজেই সহজে রাজি হয়ে গেলাম। কিন্তু নাম দেওয়ার ভেতর যে এত ল্যাঠা ছিল জানতো কে? প্রথম রাউন্ডে আমার নাম উঠেছে। খবর পেয়ে উৎফুল্ল বোধ করছি। এমন সময়ে আমার খটকা লাগলো হঠাৎ। রাউন্ড আবার কি? রাউন্ড কেন রে বাবা? আমার নাম তো বেশ লম্বা চওড়া, তার মধ্যে আবার রাউন্ড আসে কোত্থেকে? হ্যাঁ, এত গোলমাল কিসের গো? সবিশেষ জানতে হলো। জানতে গিয়ে যা জানলাম তা যদি আগে জানতাম। বক্সিং টুর্নামেন্টে নাকি অমনি অমনি নাম দিলেই হয় না, নামতে হয়। 4 রাউন্ড ঘুষোঘুষির নামতা, মারধর খাওয়ার পালা। এই পালা শেষে সেমিফাইনাল। এর চক্করে চক্করে লড়তে লড়তে যেতে হবে। এই চক্র ভেদ করে ঘুষির লড়াইয়ে যদি শেষ পর্যন্ত পৌঁছতে পারি সশরীরে এবং প্রাণে প্রাণে, তাহলে আমার চক্রবর্তীর মানে হয়, আমার নাম ধারণ সার্থক। এই বলে ছেলেরা আমাকে উৎসাহ দেয়। এর ভেতর এত চক্রান্ত আছে আমি কি জানি। আমি বললাম, তাহলে কে এতে মাথা গলায়? না বাপু, শখ করেও তো মারধর খেতে আমি পারবো না, তোমরা যাই বলো। খ্যাতির খাতিরে অনেক কিছু করা যায়, মরতেও রাজি হয় অনেকে। কিন্তু নামের জন্য জাহান্নামে যেতে তৈরি থাকলেও মার খেতে আমি কিছুতেই পারবো না। বক্সিংয়ের চৌহদ্দিতে হাতের নাগালে পেলে ধরে বেঁধে বেধড়ক ঠ্যাঙায়, পিটিয়ে আশ মিটিয়ে নেয়। আমি দেখেছি। বিনে পয়সায় হাতের শখ আর হাতের সুখ তাদের। ওর মধ্যে ধরা দিতে আমি নারাজ। পৈতৃক প্রাণ আর নিজের দেহ, তার মধ্যে নাক মুখ চোখ দাঁত নখ সবই তো আছে। সাত করে পরহস্তগত হতে দেওয়াটা বোকামি। বেঘরে অথবা ঘুরে পড়ে মারা যেতে চায় কেউ? না 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 না, আমার নাম তোমরা কেটে দাও, এক্ষুনি লাল কালি দিয়ে কেটে দাও ভালো করে। দেব লাল কালি? তারা বলল, তা কি হয়? আপনি নামছেন শুনেই তো সবার আগ্রহ। আপনার নামেই টিকিট বিক্রি হয়েছে বিস্তর, টাকা উঠেছে দেদার, শত শত লোক দেখতে আসবে। তা আমি জানি, আসবে যে তা আমার জানা কথা। অনেক লোকের রাগ আছে আমার উপর, কেন যে তা আমি বলতে পারবো না। কিন্তু তারা আমায় ঠ্যাঙাতে চায়, এমন সুযোগ তারা ছাড়বে না। ওদের একজন অন্তত আমাকে হাতে নাতে পেয়েছে আর হাড়ে হাড়ে আমায় শেখাচ্ছে। এই সুখ দৃশ্য উপভোগ করতে না এসে তারা পারে? পেটে খেলে তো পিঠে সয়, তারা বলল। বেশ, টিকিট বেচে যা আমাদের টাকা উঠেছে তার সব না হয় কিছু অন্তত আপনাকে আমরা দিয়ে দেব, প্রাইজ দেব না হয়। কত উঠেছে? কথাটা শুনে এতক্ষণে একটুখানি আমার উৎসাহ জাগে, ঈষৎ আমি চাঙ্গা হই। তা বেশ কয়েক হাজার, তার 500 টাকা আপনি পাবেন, অবশ্য যদি আপনি জিততে পারেন। যদি জিতি তবেই? আবার আমাকে মুষড়ে পড়তে হলো। বক্সিংয়ের ব্যাপারে আমার অর্ধেক বয়সের একটা বাচ্চার সামনেও আমি দাঁড়াতে পারবো কিনা সন্দেহ। অবশ্য তারপরে আপনি টাকাটা ফের ফার্স্ট এডের জন্য দাতব্য করে দিবেন। তাদের কথা শেষ করে প্রাইজ দেওয়ার পরে তাদের সারপ্রাইজ দেওয়া। বাড়ে, তাহলে আমার লাভ কি? এত মারধর খেয়ে এত কষ্ট করে জিতে টিতে? আপনার নাম হবে যে, খুব নাম হবে। নাম হওয়াটা কি কম লাভ নাকি? তাদের সেই এক কথা, গোড়াতেও যা আগায় এসেও তাই। নাম মাহাত্ম্য, নাম কীর্তনের কথা। বাড়ি ফিরে বিপদের কথা বিনির কাছে পারলাম। বললাম, চল বিনি, পালাই এখান থেকে। পাড়া ঠান্ডা হলে গোলমাল মিটে টিটে গেলে ফিরে যাবে তখন।
ভাড়া কাটলে ফেরত আসবো ফের। বিনি অভয় দেয়। ঘাবড়িও না দাদা, ভয় কিসের? ফেরারি হতে যাবে কেন? লড়বে, তার ভয় কি? জিততে পারো ভালোই, আর যদি না পারো, দেখো যে বেশ বেগতিক, ব্যাপারটা তেমন সুবিধের না, নক আউট হয়ে যেও। রেফারির 10 গুণা পর্যন্ত চুপচাপ চোখ বুজে মরার মতো পড়ে থেকো, ব্যাস। নক আউট কাকে বলে জানো তো? তার জানি নে, আমি বলি। নক আউট কিংবা নাক আউট যা বলিস, ও হচ্ছে একরকম ব্লো, BLOW। ব্লো ব্লো মানে ঘুষি। সেই ঘুষিকেই নাকি বলে যার চোটে একজনের নখ উড়ে যায়, আরেকজনের নাক। এক্ষেত্রে নাক যাওয়ার দায় আমার, কিন্তু নাক খোয়াতে আমি পারবো না। নাক গেলে আমার কি থাকবে? একটা তো মোটে নাক। 3-4 আইডিন থাকবে, ব্যান্ডেজ বাদ থাকবে, তারপর কত কি থাকবে। আরে দাদা, তার নামই তো ফার্স্ট এইড। আর সেই ফার্স্ট এইডের জন্যই এই লড়াই, আর তারই সাহায্যের জন্যই তুমি নাকি নামতে চাইছো না। তা বটে। অতএব নামতে হলো, নাকের স্বার্থেই নামলাম। নাক যাক, সেজন্য কিছু না। নাক গেলেও যাতে ফার্স্ট এইড মেলে, সেই সুবিধার দিকে তাকিয়েই না নেমে পারা গেল না। ব্যাডমিন্টন কোর্টের মতো একটুখানি জায়গা, চারধারে দড়ির বেড়া দিয়ে ঘেরা, মোটা কাছির দড়া। পালাবো যে তার জো নেই। বক্সিং গ্লাভ হাতে এঁটে তার ভেতরে উতরাতে হলো। আমার পাল্লাদারও নামলো, ইয়া সন্ডামার কাছে হারা। লোকটা পাড়ারই, আমার মুখ চেনা, পাশের বস্তির। দস্তিদার না কি নাম। এর আগে হাতে কলমে আলাপের সুযোগ না ঘটলেও যেতে আসতে দেখেছি ওকে। পাড়ার একজন পপুলার গুন্ডা, হাতাহাতের ব্যাপারে শুনেছি সে অদ্বিতীয়। ও নামতেই খুব হাততালি পেল। আমি নামলে সবাই হাসতে লাগলো হো হো করে। হাসবেই, আমার জানা। আমাকে পিটিয়ে তক্তা বানানো হচ্ছে, সেই অবর্ণনীয় সিনারি দেখতেই জুটেছে সবাই। তার আগাম আনন্দেই ওরা হাসি খুশি। অবশেষে রেফারিও এলেন মাঝখানে, তার পর্বত প্রমাণ দেহ নিয়ে। তাকে দেখে এতক্ষণে একটু ভরসা পেলাম। বেগতিক দেখলে এই পাহাড়ের আড়ালেই আশ্রয় নেওয়া যাবে। বলতে কি, প্রথম খানিকক্ষণ আমি তার পেছনে পেছনেই রইলাম। তার বাহানা দিয়েই টাল সামলাতে লাগলাম। ওদিকে ওই লোকটা লাফাচ্ছে, আমাকে মারবার জন্যই তার লম্ফঝম্প। এদিকে আমার এই টাল বাহানা। মাঝখান থেকে রেফারি ব্যস্ত আমাদের দুজনকে মুখোমুখি আনতে, কিন্তু আমি প্রাণপণে ওর আড়ালে আবডালে রয়েছি। একভাবে অনেক ঘুষুঘুষির ঝড়ঝাপটা ওর ওপর দিয়েই কাটিয়ে দেওয়া গেল। দেখেছেন লোকটার চোটটামি? সন্ডা মার্কা অবশেষে আমার দিকে রেফারির দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হলো। চোট মারবো কি, ছুতেই দিচ্ছে না একদম। রেফারি আমাকে ঘাড় বেঁকিয়ে দেখবার চেষ্টা করলেন। ভয় কি, আসুন না এগিয়ে। ভয় কিসের? না, ভয় কিছুই নেই তা জানি, তবুও তিনি এগুলেই তো আমি এগোতে পারি। তিনি পিছুলে আমাকেও পিছিয়ে আসতে হয় তার পিছু পিছু। তিনি যেদিকে যতখানি নড়েন, আমাকেও সেদিকে তত ডিগ্রি সরতে হয়, ঠিক জ্যামিতিক নিয়মে। এখন হলো কি, অনেকক্ষণ ধরে তাক করে গুন্ডাটা একটা দুর্দান্ত ঘুষি ঝাড়লো আমার দিকে। আমারও তাকাবার কোনো কসুর ছিল না। আমিও তড়াক করে লাফিয়েছি। লাফিয়ে সরে গেছি রেফারি নামক সাঁচি স্তূপের অন্তরালে। লোকটার সযত্ন নিক্ষিপ্ত ঘুষিটা অগত্যা তাঁরই কোকে এসে লাগলো। লাগতেই তিনি কোঁক করে উঠলেন। পাঁচটায় হাত বুলোতে বুলোতে কোকিয়ে উঠলেন তিনি। কিছুটা কটমটো, কিছুটা কাতর চোখে আমার দিকে তাকিয়ে তিনি বললেন, দেখো বাপু, ঘুষি দিয়েই ঘুষি সামলাতে হবে, আমাকে দিয়ে নয়, বুঝেছ? বুঝেছে অনেক আগেই, না খেয়েই। যা খেয়ে এখন তিনি বুঝেছেন, টের পাচ্ছেন নিজের কক্ষস্থলে। কিন্তু কথায় বলে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কক্ষচ্যুত হওয়ার আগেই রক্ষা পাওয়া, মলম লাগাবার আগেই মালুম হওয়াটা কি ভালো নয়?
অবশ্য আমারও ঘুষি ছোড়বার কিছু কসুর ছিল না লোকটাকে। সেসব ঘুষি তার কিংবা রেফারির গায়ে লাগছিল না। আকাশের পিঠেই বাজে খরচ হচ্ছিল। কিন্তু সেই শূন্য আস্ফালনের দাপটেই আমার ডান হাতের দস্তানা খুলে পড়ল। আমি বললাম, টাইম। এই বলে মাটি থেকে দস্তানা কুড়িয়ে নিয়ে হাতে পড়ছি। ও বলল, টাইম না তোর মুন্ডু। বলার সঙ্গে সঙ্গে আমার নুয়ে পড়া মাথার উপর বিরাট এক গাঁটটা, রামগাঁটটা যার নাম। দস্তিদারের দস্তানাটা মুঠো সে জবরদস্তি। অন্যের মাথা হলে কি হতো বলা যায় না, আমার মাথাটা নেহাত নিরেট ছিল তাই রক্ষে। কিন্তু তাহলেও আমার মাথার ঘিলু চলকে গেল। গাঁটটা খেয়ে আমি গেলাম বিগড়ে। কেনা বিগড়োয় আমার ছিল খোলা হাত। রাগের মাথায় ছুটে গিয়ে খালি হাতে তার রগের ওপর গরম একটা চড় বসিয়ে দিলাম। ঘন্টায় 60 মাইল বেগের এক চড়, 5 হর্স পাওয়ারের। সে বলল, চড় মারা কি বক্সিং? রেফারিকে বলল, গালে গ্লাভ বুলোতে বুলোতে বলল। আর বলতে না বলতে চারধারে দর্শকরা ক্রিকেটের মাঠের মতো হাউস দ্যাট বলে চেঁচিয়ে উঠল। আর ও করল কি, রেফারি কোনো সুবিচার করার আগেই নিজের ডান হাতের গ্লাভটা খুলে ফেলে এগিয়ে এসে মুক্ত হস্তে আমার মুখের খানিকটা খামচে নিল। এতক্ষণে রেফারি মুখ খুললেন, বললেন, বক্সিং কথাটার বুৎপত্তি আমি ঠিক বলতে পারবো না। খুব সম্ভব এটা এসেছে বক্স থেকে, বাক্স থেকেই। আমার ধারণা আগে একটা বাক্স নিয়ে মারামারি হতো, কালক্রমে সব জিনিসই যেমন কমে আসে। আগে 2 টাকায় কষের ছিল, আর এখন কত ভেবে দেখুন। সেই হিসেবে বাক্স আস্তে আস্তে তোরঙ্গ, পোর্টম্যান্টো, ক্যাশ বাক্স থেকে ক্ষয়ে ক্ষয়ে হাত বাক্স হয়ে দাঁড়ালো। ভারী একটা সিন্দুক কিংবা আলমারি কি স্টিল ট্যারাং ছুঁড়ে মারার চেয়ে হাত বাক্স লাগানো ঢের সোজা। আর হালকাও চাই কি। অবশেষে হাত বাক্স থেকে হলো হাতের গ্লাভ। অতএব আমার সিদ্ধান্ত এই, শুধু হাতে বক্সিং হতেই পারে না, দস্তানা দিয়ে মারাটাই দস্তুর। সন্ডা মার্কা মন দিয়ে রেফারির মন্তব্য শুনছিল। সেই সুযোগে ওই হা করা আবহাওয়াতেই আমার দস্তানা হাঁকড়ে দিয়েছি শটান তার মুখের ওপর। দস্তানা খেয়ে সেও চুপ করে থাকবার ছেলে নয়, সেও একটা দস্তিদার। সেও তার দস্তানা চালিয়েছে। তখন দস্তুর মতো দস্তাদস্তি, যাকে বলে গ্লাভ ফাইট। তারপর আর হোমিওপ্যাথিক ডোজের শূন্য আস্ফালন নয়, একেবারে এলোপ্যাথির চিকিৎসা। আমার হাতে এলোপ্যাথি আর ওর হাতে কবরেজি। হাকিমি দাবাইয়ের মিষ্টি শরবত না, রীতিমতো তিক্ত ব্যাপার। পাচন আর মুষ্টি যোগ, এলো পাথারি। বক্সিং খতম হলে ছিন্ন ভিন্ন দশায় টলতে টলতে বাড়ি ফিরলাম। নাক ফেটেছে, তবে একেবারে আউট হয়ে যায়নি। চুল উঠে গেছে, গাল চটে গেছে, আমিও চটেছি কম না। 3টে দাঁত নড়ছিল, আর ঘাড়ের কাছটা গেছিল ছড়ে। একখানা কান লাল, দস্তানাতেই লাল বলাই বাহুল্য। নড়বড় করতে করতে এলাম। বিনি তো আমাকে দেখে আঁতকে উঠল। এ কি দশা দাদা, এ দশা তোমার করলো কে? আমরাই করেছি, আবার কে করবে? বক্সিং আর দস্তিতে এমন হয়েই থাকে। ভগ্ন কণ্ঠে আমি বললাম, দস্তা দস্তিতে এমনই হয়। নাক ফেটে চৌচির, ঠোঁট কেটে রক্ত পড়ছে, একটা কান রক্তাক্ত। কি সর্বনাশ! এ আর কি দেখছিস? সর্বনাশের হয়েছে কি এখন? কাল আমাকে আবার লড়তে হবে সেকেন্ড রাউন্ডে, আর এক সন্ডামার্কার সঙ্গে। সবাই বলল আমি নাকি জিতেছি। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, মুষ্টিযোগ। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নুপুর।